জাতিসংঘকে ভুল তথ্য দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এখানে প্রশ্ন উঠছে, কেন তিনি ভুল তথ্য দিতে গেলেন? তবে কি কিছু লুকানোর চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস? জাতিসংঘের কঠিন চাপে পড়েন ডক্টর ইউনূস। বাংলাদেশের পরিস্থিতি ও আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডব দেখে ভয়ঙ্কর রূপে কেঁপেছে জাতিসংঘ। দেখছেন কি হচ্ছে বলুন তো? বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের দেশের চতুর্থ স্বাধীনতা দিবসের লক্ষ্যে আন্দোলন শুরু করেছে, রাস্তায় নেমে পড়েছে, যেটা আমি আপনাদের গত 2 মাস আগেই বলে দিয়েছি। বাস রেডি করে রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা আসিফ নজরুল বা যে বাজারা আছে, কি সেই আইক্যওয়ালা বাস। ওদিকে আমেরিকা থেকে যে খবর আসছে সেই খবরটা ডক্টর ইউনূস সরকারের জন্য বেশ ভয়াবহ খবরই হবে। আপনি এদেশের মানুষ ভেবেছিল আপনি একটা নিরপেক্ষ মানুষ, কিন্তু আপনি যখন উস্কানি দিয়ে ছাত্রদের রাজনৈতিক দল করার উৎসাহ দেন, বাংলাদেশের মানুষ তখন ভালো হয়। দর্শক, বাংলাদেশটা যেভাবে চলতেছে এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের পতন হচ্ছে, আর আবারও বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আইন চালু হতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এমনই পরিস্থিতি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশে, কারণ বর্তমান বাংলাদেশের ছাত্র সমাজ এবং জনগণ এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আর কোনো রকম কাজকর্ম পারতেছে না। হঠাৎ করে ডক্টর ইউনূসের বাসভবনে পর্যন্ত আক্রমণ করেছে সাধারণ মানুষ। হ্যাঁ দর্শক, এরা কেন আক্রমণ করলো, আর ডক্টর ইউনূস আসলে কি করতেছে, সমন্বয়করা কি করতেছে এবং উপদেষ্টারা আসলে কি করতে যাচ্ছে তারা, এই সবকিছু নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ হতে যাচ্ছে। আর এর সুযোগে নিচ্ছে আওয়ামী লীগপন্থীরা। তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে যত বেশি এইরকম উলটপালট করা যাবে তত তাদের পথ সহজ হবে। এই জালেই কিন্তু এবার ফেসে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টাগণ এবং সমন্বয়করা। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের মধ্যে কিভাবে কোনো কারণ ছাড়াই দাঙ্গা হাঙ্গামা লাগা হচ্ছে, কিভাবে মানুষকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটিতে এমন কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে যে এই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে আসতেছে, আর বাংলাদেশের মধ্যে আবারও শেখ হাসিনা সরকারের শাসন আমল শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট কিছু টপিকস আছে। অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যেই সিম্প্যাথিরা পাইতেন, জাস্ট গেল 1 মাসে এই সিম্প্যাথির জায়গাতে যেই শব্দগুলা আওয়ামী লীগ সরকার ব্যবহার করত, ঠিক একই শব্দের কাছাকাছি এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবহার শুরু করছে। ওই দিন খুব বেশি দূরে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আওয়ামী লীগের বাইরে বাকি জাতির কাছে যে ভালোবাসার জায়গাটা ছিলেন সেখান থেকে খুব দ্রুত পড়ে যাবেন। এমনকি পরিস্থিতি যদি বিগড়াই যায়, নির্বাচন খুব দ্রুত দিতে হইতে পারে, আর এই সরকারের এক্সিট সিস্টেমটা খুবই প্যাথেটিক ওয়েতেও হইতে পারে। এখন মনে করতেছেন কেন? বুঝা হোক না বুঝা হোক, মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কথা বলেন যেগুলোতে পেচকি লেগে যায়। যেমন মাস্টার মাইন্ড শব্দটা নিয়ে পেচকি লাগছে, ম্যাটিকুলাস প্ল্যান শব্দটা নিয়ে পেচকি লাগছে। এবার লাগছে কোনটা নিয়ে? ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ফিনান্সিয়াল টাইমসে দেওয়া সাক্ষাৎকারের বেশ কিছু জিনিস আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এমনকি আমি নিজেও আশ্চর্য হচ্ছি যে ওনার মতন একজন বুঝের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়াতে তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, তাহলে তিনি কতটুকু নিরপেক্ষ একজন সরকার প্রধান হিসাবে। একজন ব্যক্তি হিসাবে আমি আপনি যে কোনো দলকে ভালোবাসতে পারি, যে কোনো কাউকে ভালোবাসতে পারি, আমার ভোটটা আমি দিতে পারি, কিন্তু যখন আমার হাতে ক্ষমতা আছে তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি? নিরপেক্ষ থাকতে হবে। যেহেতু তিনি এই মুহূর্তে সরকার প্রধান, আরেকটা সুষ্ঠু নির্বাচনের জন্য পুরা জাতি 16 বছর অপেক্ষা করছে, তো এই যে অপেক্ষার পালার পরে যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তরে কতটুকু নিরপেক্ষ? এখন তিনি যদি নিরপেক্ষই হন, ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছিলেন রাজনৈতিক দল করার বিষয়টাতে ছাত্ররা প্রথমে রাজি ছিল না, তিনি রাজি করাইছেন। জিল্লুর ভাই গতকালকে একটা প্রোগ্রাম করছে, এর আগেও আরেকজন সাংবাদিক এই কথাগুলো বলছিলেন, আমার কাছে একটু খটখটা লাগছিল, বাট কালকে শিওর হয়ে গেলাম। কি বক্তব্যরা? যে ছাত্রদেরকে তিনি বলছেন তোমরা একটা রাজনৈতিক দল করো, নির্বাচনে আসো। তো ছাত্ররা বলছে যে আমাদেরকে তো কেউ ভোট দিবে না, আমাদের কে চিনে পুরা বাংলাদেশের মধ্যে, ওইভাবে কি আমরা একটা সিটও তো পাবো না সংসদে যাওয়ার জন্য। তো তিনি বলতেছেন, এগুলো ওনার মুখের কথা, যে
তোমাদেরকে সারা বাংলাদেশ চিনে, তোমরা আসো। এখন একটা জাতিকে তিনি ডাইকা আনতেছেন। ছাত্রদের প্রতি সবাই একটা সিম্প্যাথি মেন্টালিটি আছে, তাদেরকে পছন্দ করে ভালোবাসে, সেইটা আলাদা। ছাত্ররা ব্যক্তি ইচ্ছায় রাজনৈতিক দল করুক, সেইটা আলাদা। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, তিনি উৎসাহ দিচ্ছেন তোমরা নির্বাচনে আসো। তারা বলতেছে আমরা একটা সিট পাবো না, তিনি বলতেছেন পাবেন। তো বিএনপির জায়গা থেকে আজকে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আবার বিএনপির বক্তব্য কি যে এটা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি মানে কি, যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যে বাহিনীটা গঠিত হয় বা যে পার্টিটা, তো বিএনপিও ওয়ান্স আপন এ টাইম তারাও কিন্তু কিংস পার্টি ছিল। সো তারা কিংস পার্টিটা একটু ভালোই বোঝে। এখন ছাত্রদের যে পার্টিটা তৈরি হচ্ছে, এখানে বেশ কিছু কৌশল অবলম্বন করা হচ্ছে বিএনপির দাবি। বিএনপির বক্তব্য যে এই দলটাকে গঠন করতে সরকার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করছে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। যেমন সার্জিসরা বা হাসনাতরা যেখানে যাচ্ছে ফুল প্রোটেকশন পাচ্ছে। এই প্রোটেকশনটা কেন পাবে? তারা কি উপদেষ্টা? বিএনপির কিন্তু বক্তব্যের জায়গাগুলোতে আসতেছে, এমনকি অনেক জায়গায় তারা হাত দিচ্ছে। এটা কি তাদের রাইট আছে? তারা কি সরকারের কেউ? নাহিদ পারে, আসিফ পারে, সেটা আলাদা। এখন বিএনপি বলছে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক গঠন করে নিজেরা স্বাগত জানায়, কিন্তু সরকার থেকে যে দল গঠন করা হবে সেই দলকে দেশের মানুষ মেনে নেবে না, প্রয়োজনে রাজপথে নামবে। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম বলছিল যে আরেকটা 5ই আগস্ট হইতে পারে, আপনারা প্রস্তুত আছেন তো? এখন এই পেচকিগুলা কেন লাগছে? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিজের মুখ দিয়া বলেন তিনি ছাত্রদেরকে উৎসাহিত করছেন একটা দল গঠন করার জন্য, তিনি বলছেন তরুণদের হাতে নেতৃত্ব দেওয়া উচিত, নয়তো কি হবে এই আন্দোলনের যে রেজাল্টটা, এইটা অন্যান্য শক্তিরা আগের মতন ব্যবহার করে ফেলবে, মানে দেশ আগের মতন হয়ে যাবে ফেসিবাদের যেই বা বাকি যে শক্তিরা আছে পুরানারা। তো এটা থেকে বোঝানো হয়েছে বাকি যে রাজনৈতিক দলগুলো, তিনি মনে করছেন ছাত্রদের হাতে দেশ নিরাপদ। কোনো কোনো অংশে অনেকেই মনে করছেন, আবার কেউ কেউ মনে করছেন যে না, ছাত্ররাও ক্ষমতার দিকেই ধাবিত হচ্ছে, তারাও মানে রাষ্ট্রীয় প্রটোকলের মধ্যে থেকেই অনেক কিছু করছে, যেটা বাকি যে ছাত্র নাম দিয়ে তারা আছে, তারা এখন কেউ ছাত্র না, সবাই পড়াশোনা ওভার করে ফেলছে, এখন তারা বিভিন্ন দায়িত্বে আছে। তো প্রকৃতপক্ষে যারা ছাত্র, সিদ্ধান্তগুলো তারা নিচ্ছে না, হাতে গোনা কয়েকজন, এরা এখন কেউ রানিং স্টুডেন্ট না, এরা স্টুডেন্ট লাইফ ওভার করে ফেলছে। আর ছাত্রদের রাজনৈতিক দল গঠনের যে সিদ্ধান্ত, সেটাও হাতে গোনা গুটি কয়েক 15-20 অথবা 50 জনের একটা টিম, তারাই গুলা করছেন। মূল ছাত্ররা ক্যাম্পাসে ফিরে চলে গেছে, মাঠে কারা আছে যারা ছাত্র না, যারা সমন্বয়ক হিসেবে বা আরো বিভিন্ন নাগরিক কমিটি, আরো যে মানে জায়গাগুলো আছে যাদেরকে আমরা দেখতেছি টকশুটে, এরা হচ্ছে তারা। এখন বিএনপি বলতেছে যদি এরকম আসেন, এই সরকারের অধীনে নির্বাচন হবে না, মানব না, কারণ এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। এটা বিএনপি বলা লাগে কেন? ছোট্ট একটা বাচ্চাও এই কথাই বলবে। ডক্টর ইউনূস নিজে যে জিনিসটার উদ্যোক্তা, 1/11 সময় যে স্বপ্ন তার ভিতর ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার যে প্ল্যাটফর্ম তিনি পাইছেন, তিনি যখন এই স্বপ্নকে বাস্তবায়ন করবেন, তাহলে নির্বাচন হইলে এই সরকারের আন্ডারে, ডক্টর ইউনূসের আন্ডারে, সেই সরকার নিশিরাইতে সরকারের থেকে ভালো হবে, এটা অনেকে মানতে চাচ্ছে না। কারণ ডক্টর ইউনূস বাকি রাজনৈতিক দলগুলো সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করেন অন্তরে। তার কথার পডকাস্টে এটাই, জিল্লুর ভাইয়ের পুরোটা বক্তব্য শুনেন, উনি রেফারেন্স দিয়ে বলছিলেন কথাগুলো। এখন এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আওয়ামী লীগের যে বাকি মিশন ছিল ডক্টর ইউনূসকে অপমানিত করার, এটা মনে হয় আবার বিএনপি টিএনপি করে ফেলবে। মুখে মুখে সবাই বলে শ্রদ্ধেয় ট্রদ্ধেয়, খালি সময় হোক না, দেখবেন ভাষা চেঞ্জ হইতে সেকেন্ড লাগবে, সেকেন্ড। সবার মধ্যেই এখন একটা সন্দেহ ঢুকে গেছে যে ছাত্রদের এই রাজনৈতিক দল, এটা ডক্টর ইউনূসের ইন্ধন, তিনি পৃষ্ঠপোষকতাকারী, আর রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকার কারণে হয়তো অনেক ধরনের ফেসিলিটিস দিচ্ছেন, এটা হয়তো আমরা বাহির থেকে বুঝছি না। বিএনপির এটা স্পষ্ট বক্তব্য। কি ঘটতে যাচ্ছে সময় বলবে। ভালো থাকুন। জানা যাচ্ছে জুলাই আগস্টের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন তদন্তে ইউনূস জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছিলেন, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে রিপোর্ট প্রকাশ হতে। এর মধ্যে সামনে আসছে জাতিসংঘকে ভুল তথ্য দিয়েছেন ইউনূস। জাতিসংঘের তরফে বলা হয়েছিল জানুয়ারি মাসে রিপোর্ট পেশ করা হবে,
কিন্তু 1 মাস পিছিয়ে দেওয়া হয় শুধুমাত্র ইউনূসের অসহযোগিতার কারণে। গত 24শে অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কমিশন বিষয়ক হাই কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয় ইউনূস সরকারকে। এক্ষেত্রে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তথ্য পাঠায়নি ইউনূস। এমনকি এও বলা হয়েছে 12 সেপ্টেম্বর তথ্য অনুসন্ধান দল ইউনূস প্রশাসনকে তথ্য দিতে বলে, কিন্তু অন্তর্বর্তী সরকার তা দেয়নি। এরপর পুনরায় জাতিসংঘের তরফে 4 নভেম্বর সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়ও নাকি ইউনূস কোনো তথ্য দিতে পারেননি। কাজেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ইউনূস জাতিসংঘকে কোনো তথ্য দিলেন না? কি লুকাতে চাইছেন তিনি? এই প্রশ্নগুলি স্বাভাবিকভাবে উঠছে একের পর এক। এমনকি এও বলা হয়েছে যে সমস্ত তথ্য তিনি দিচ্ছেন সেগুলি একেবারেই ভুল তথ্য। রাজনৈতিক ভুল তথ্য মূলত দুই পক্ষকে ঘিরে ছড়িয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের নেতাদের জড়িয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য দেওয়া হয়েছে, যা 36%। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভুল তথ্য ছড়িয়েছেন। কি সমন্বয়করা না বলছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি আসে তাহলে আওয়ামী লীগ আর শেখ হাসিনাও নাকি আসবে, আর অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা যে বা যারা হবে তাদের বাপ ডাকাবে, মানে ডোনাল্ড ট্রাম্প নাকি আওয়ামী লীগের বাপ হয়ে ফিরবে। আমার মনে হয় অনেকটা সত্যি হয়ে গেল। কার কথা? সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতার কথা। তারা কি বলছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে আওয়ামী লীগ ফিরবে, ডোনাল্ড ট্রাম্প আসলে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় ফিরবে। তাদের কথা সত্যি হয়ে গেল আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে, আপনারা কিন্তু শুরুতে শুনলেন 20 জনের উপদেষ্টা বা ডক্টর ইউনূস সহ তাদেরকে নিষেধাজ্ঞা করলেন। কে করলেন? আপনার ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আরো আছে, শুনেন। ডোনাল্ড ট্রাম্প তিনি আরো জানান যে ডক্টর ইউনূস সহ যে বাজারা আছে এই 20 জনের নামে নিষেধাজ্ঞা তো করছেই। অন্যদিকে আপনার স্ক্রিনে একটা ছবি দেখেন। ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার থেকে যত আপনার অর্থনৈতিক দিক দিয়ে কিংবা যত ব্যবসা বাণিজ্য আছে মানে ডক্টর ইউনূসের সমস্ত কিছু বাতিল করলেন। অন্যদিকে 24 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস গ্রেফতারও হতে পারে। কিভাবে হতে পারে? তার যে গ্রামীণ ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে তিনি অনেক মনে করেন দুর্নীতি প্রতিনিয়ত কি করে আসতেছিল। আর এই বর্তমান বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যেভাবে পুলিশ প্রশাসনকে যেভাবে গণহত্যা করা হয়, সমস্ত কিছু কি আমি বলি নাই যে আমেরিকা বলছিল আপনার এটাকে খতিয়ে দেখার জন্য কিংবা তদন্ত করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার যে আপনার রাষ্ট্রদূত ছিল মানে আগের প্রেসিডেন্টের, সে ছিল আপনার ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব। আমাদের বাংলাদেশে কিন্তু তদন্ত করার জন্য তাদেরকে কি আসার কথা ছিল, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প যখন নাকি ক্ষমতায় বসে তখন কি সাথে সাথে ঘাড় ধরে এদেরকে নামিয়ে দেয়। মানে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমার পছন্দ মোতাবেক আমি বাংলাদেশে পাঠাবো আমেরিকার রাষ্ট্রদূতকে। কি হয় নাই? পাঠাইছিল। এবং যখন নাকি আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আসে কি বলছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, কিভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে। এবং বাংলাদেশে জুলাই মাস কিংবা এই কোঠা আন্দোলন নিয়ে আপনার কতজন আপনার হত্যা হয়েছে বা মব জাস্টিসের কিংবা মব ক্লিনের কিংবা আপনার সংখ্যালঘুদের মানে মানে কত সংখ্যক মানুষ আসলে আক্রমণ হয়েছে কিংবা ঘর বাড়ি ছাড়া হয়েছে, এদের একটা লিস্ট করার জন্য ডক্টর ইউনূস কিন্তু করে নাই। এখন আসুন আরেকটা ছবি দেখেন। আপনার এটা হচ্ছে ডক্টর ইউনূসের বন্ধু, বুঝতে পারতেছেন কি? ডক্টর ইউনূসের বন্ধু, ওনাকে পদত্যাগ করে দিলেন। কে করলেন? মানে জয় বাংলা করে দিছে। কে করছে? ডোনাল্ড ট্রাম্প। মানে উনি সরাসরি আপনার ডক্টর ইউনূসের সাথে যুক্ত ছিল কিভাবে ডক্টর ইউনূসকে বাঁচানো যায়। এবং যখন নাকি ওই যে বললাম যে আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আসছে কিসের জন্য? তদন্ত করার জন্য। এবং সেখানে যখন নাকি তারা তদন্ত করে দেখে যে আরে বাপরে, এরা তো কোঠার নামে তারা এত বড় একটা মানে আইকালা বাস তারা তলদা কি দিয়ে রাখছে। কাদের দিয়ে রাখছে? আপনার বিএনপিকে, আপনার আওয়ামী লীগকে, যারা নাকি দেশটাকে স্বাধীন করে রাখছে। মানে বর্তমান বাংলাদেশকে যারা নাকি মনে করেন জঙ্গি, এদেরকে বর্তমান ক্ষমতায় বসাতে চাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই পশ্চিমারা
মানে যারা নাকি পশ্চিম দেশের মানুষ, এরা কখনোই আপনার জঙ্গিবাদীকে কখনো এই করে না, সাপোর্ট করে না কিংবা অ্যালাউ করে না। বুঝতে পারতেছেন? জঙ্গি দমনের জন্য শেখ হাসিনাকে কিন্তু একবার আমেরিকা কিন্তু নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি আপনার ধন্যবাদ জানাইছিল হোয়াইট হাউসে। মনে আছে? মনে নাই? মনে আছে কিনা? এখন আসুন, ডক্টর ইউনূস সহ 20 জনের নামে যে আপনার নিষেধাজ্ঞা আসলো, এবং সেই 20 জনের ভিতরে সমন্বয়ক সার্জিস, হাসনাত, আসিফ, তারপরে হচ্ছে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ কিংবা নাহিদ, মানে অনেকেই 20 জন, একদম 20 জন। এর ভিতরে অন্যতম হচ্ছে ডক্টর ইউনূস। উনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার ভিতরে তিনি গ্রেফতার হতে পারে। আমেরিকার যে আপনার আমেরিকাতে যে ব্যবসা বাণিজ্য ছিল ডক্টর ইউনূসের, সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিছে। উল্টো দিকে আপনার আমেরিকার যে রাষ্ট্রদূত ছিল, মানে সাবেক রাষ্ট্রদূত আপনার ডক্টর ইউনূসের বন্ধু, ওনাকেও কি পদত্যাগ করেছে, এবং ওনার যে আপনার ব্যক্তিগত কেরিয়ার কিংবা ডক্টর ইউনূসের সাথে যে সম্পর্ক ছিল, এটা নিয়েও কি তদন্ত করবে যে এই 2 জন মিলে বা আমেরিকার আরো কেউ আছে কিনা, বা এদের একটা কমিটি কিংবা আপনার মানে দল আছে কিনা, যারা নাকি এই দলের মাধ্যমে কিংবা আপনার আমেরিকার সহায়তায়, মানে ডক্টর ইউনূসের বন্ধুদের সহায়তায় বাংলাদেশে যে অরাজকতা কিংবা পুলিশের উপরে গণহত্যা, মব ক্লিন যারা নাকি চালাইছে, এদেরকে তদন্ত করে বের করে আনা। এটার জন্য কি ফেসে গেলেন ডক্টর ইউনূস। একদম ভাল লাগতেছে ভাই। হাসনাত, সার্জিস অনেক বলছে, অনেক, যে ডোনাল্ড ট্রাম্প আসলে নাকি শেখ হাসিনার বাপ আসবে। আমার মনে হয় ভাই, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের তো বাপ আসে নাই, বাপ আইসা গেছে এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টা সমন্বয়কারী যে বাজার আছে। কি মিলল তো কথা? আমি একদম প্রমাণ সহকারে দেখাই দিলাম ভাই, ছবি সহকারে। এরপরও যদি কিছু মানুষ বলে যে গুজব, তাহলে আমি বলবো যে ভাই, 2টা চোখ বাসায় কিংবা খুলে রেখে দেন। আপনার এই 2টা চোখ দিয়ে আর কোনো কাজ হবে না। বুঝতে পারছেন কি? আর কোনো কাজ হবে না। দর্শক বন্ধুরা, এখন শুধু দেখার বিষয় যে এই অন্তর্বর্তীকালে সরকার কি করে, কিংবা ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে শেষ পদক্ষেপটা কি নেয় এই অন্তর্বর্তীকালের সরকারের নামে। দর্শক, বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং 20 উপদেষ্টার বিরুদ্ধে আমেরিকার সরকার স্যাংশন জারি করেছে, নিষেধাজ্ঞা জারি করেছে। এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ভাষ্য, বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও জোড়া লাগিয়ে যে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা সরকার বাংলাদেশের 21 জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। যদি সেই নিষেধাজ্ঞা সত্য হয়, তাহলে বাংলাদেশের এই সরকার আর কন্টিনিউ করতে পারবে না, তারা পদত্যাগ করবে, নতুন সরকার আসবে, এরকম পরিস্থিতি তৈরি হবে। যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওতে ভারতীয় পত্রিকায় এনডিটিভির বেশ পুরনো একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে প্রকাশিত একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের বরাত দেওয়া হয়েছে, যদিও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের বরাত দেওয়া হয়নি। তার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ডোনাল্ড ট্রাম্প আপডেট যে এক্স হ্যান্ডেলটা ব্যবহার করা হয়, অফিসের কাজে ব্যবহার করা হয়, নির্বাচনের সময় যে এক্স হ্যান্ডেলটা তৈরি করা হয়েছিল বলেই আমরা জানি। সেখান থেকে যে পোস্ট দেওয়া হয়েছে, সেই পোস্টগুলোকেও উদ্ধৃত করা হয়েছে, যদিও সেখানে স্পষ্ট করে ইউনূস সরকারের বিরুদ্ধে, ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা স্পষ্ট করে আসেনি। ডোনাল্ড ট্রাম্প এর আগে নির্বাচনের সময় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে কথা বলেছিলেন, সেগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে, এবং সেই সূত্র ধরে আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূতরা বসবাস করেন, ভারতীয় হিন্দুরা বসবাস করেন, তারা একটা জোর দাবি তুলেছেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য অনিরাপদ একটা বাসভূমি। সেই অনিরাপদ বাসভূমির জন্য যে সরকার দায়ী, সেই সরকারকে নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে। মূলত ভারতীয় বংশোদ্ভূত হিন্দুরা এই দাবিটা জোরদার করেছে, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে, এমন তথ্য আসছে। এরকম একটা খবর বাংলাদেশের গণমাধ্যম এটিএন বাংলা, এটিএন নিউজ তারাও করেছে। কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার কি বলছে সেটা
একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিউমার স্ক্যানার কি বলছে তার আগে দেশের দুটো পরিস্থিতি নিয়ে চলুন একটু কথা বলা যায়। গত 5 দিন ধরে মহাখালী অচল করা হয়েছে, অচল হয়ে পড়েছে তিতুমির কলেজের ছাত্রদের আন্দোলনের কারণে। তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয় করতে চায়, বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না। আজকেও দেখা গেছে রেল লাইনের উপরে, মহাখালী রেল গেটে রেল লাইনের উপরে তারা শুয়ে আছে। সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঢাকার। সেরকম অবস্থায় আজকে দুপুরের পরে সেখানে বেশ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের অ্যাকশন, এরকম ঘটনাও ঘটে। মহাখালী রীতিমতো একেবারে থমকে গিয়েছিল। ব্যক্তিগতভাবে আমি নিজেও মহাখালী ঠিক সেই সময় মহাখালী ফ্লাইওভারের উপরে উঠে যখন দেখি যে পুরো চারিদিকে মহাখালীর যে 3টা রাস্তা, 3টা বড় রাস্তা ফ্লাইওভার সহ, সেই রাস্তাগুলো একেবারে বদ্ধ হয়ে আছে। মাঝখানে রেলগেট এবং রেলগেট কেন্দ্র করে রাস্তাটা ব্লকেট করেছে ছাত্ররা। সেখানেই পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা আরো কতদিন চলবে? গতকালকে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা গভীর রাত পর্যন্ত, প্রায় শেষ রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করেছে। সেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যে অসহায়ের মতো কিছু বাণী ছেড়েছেন, সেখানে অকপটে গণমাধ্যমে প্রচার হয়েছে তার কিছু বাণী। সেই বাণীর মধ্যে শোনা গিয়েছে যে হাসপাতালে যে আহতরা আছে 99 জন একটা হাসপাতালে আছে, তার মধ্যে 50-60 জন নাকি সকালে নাস্তা করে সারাদিন ঢাকা শহরে ঘুরে তারপরে আবার রাতে এসে ডিনার করে। এই কথা হাসনাত আব্দুল্লাহ নিজে বলেছেন। অর্থাৎ যারা আহত তাদের সঙ্গে সমন্বয়কদের বিরোধ আরো তুঙ্গে উঠেছে। এরকম পরিস্থিতি যখন চলছে তখন আওয়ামী লীগের আন্দোলনও চলছে, আওয়ামী লীগের লিফলেট বিতরণের কর্মসূচি চলছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে পুলিশের এবং জনতার সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি। সেই সংঘর্ষে অন্তত 8 জন আহত হওয়ার ঘটনা আজকে শোনা গেছে। এর আগে আমরা গতকালকে দেখলাম যে আওয়ামী লীগের সুজানগরের সভাপতি, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় জনতা, আওয়ামী লীগের লোকজন পুলিশের গাড়ি আটকে সেই চেয়ারম্যানকে, সভাপতিকে তারা ছাড়িয়ে নেয়, পুলিশের কাছ থেকে কেড়ে নেয়। এরকম ঘটনাও ঘটতে দেখা গেছে। ঠিক এরকম ঘটনা যখন ঘটছে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে দেখলেই তাকে গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা একটা নিষিদ্ধ কাজ, সেই কাজ করলেই তাকে গ্রেপ্তার করা হবে, এমন ঘোষণা দিয়েছেন। তো অনেকেই প্রশ্ন করছেন এই প্রধান উপদেষ্টার অতি উৎসাহী প্রেস সচিবকে যে আওয়ামী লীগকে কি আপনারা নিষিদ্ধ করেছেন? আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত আপনারা নিষিদ্ধ না করছেন, তার কার্যক্রম যতক্ষণ পর্যন্ত আপনি নিষিদ্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার তো তার রয়েছে। সে লিফলেট বিতরণ করবে, আপনি তাকে অ্যারেস্ট করবেন কেন? যদি আপনার ক্ষমতা থাকে, আপনার আওতার মধ্যে যদি হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে তো আপনি দেশের অধিকাংশ মানুষের এই মুহূর্তে সমর্থন পাবেন। সেটা করছেন না কেন? সেটা না করে আপনি কখনো শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনে ময়লা ফেলতে যাচ্ছেন, সেটা ফেসবুকে দিয়ে প্রচন্ড সমালোচনার মুখে পড়ছেন, আবার বলছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার করা হবে। আপনার এই অতি উৎসাহ সরকারকে যে বিতর্কে ফেলছে, সরকারকে যে বিপদে ফেলছে, সেটা কি আপনি টের পাচ্ছেন? আপনি যখন ডাস্টবিনের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন, তখন কিন্তু আপনার অতীত ইতিহাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বেরিয়ে আসলো, যেখানে দেখা গেল বঙ্গবন্ধু গ্যালারিতে আপনি বঙ্গবন্ধুর মুজিব কোটের পাশে নিজে মুজিব কোট গায়ে দিয়ে, আপনার বাম পাশে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক চশমা, সেখানে আপনি পোজ দিয়ে ছবি তুলেছেন। আপনি সাকিব আল হাসানের নির্বাচনের সময় সাকিব আল হাসানের পোস্টার মারা একটা দেয়ালের সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন। তো আপনি তো এক সময় একেবারে কট্টরপন্থী আওয়ামী সমর্থক ছিলেন, মুজিব কোট পরে পোজ দিয়ে ছবি তুলেছেন। এরকম ছবি, যদি ছবিগুলো এডিটেড না হয়, যদি ছবিগুলো সত্য হয়, এখন এসে আপনি এই যে ডাস্টবিনের পাশে ছবি তুলে নিজের মধ্যে যে দ্বিচারিতা করছেন আগের ইতিহাসগুলো, তার মানে হচ্ছে যে আপনি এক ধরনের সুবিধাবাদী চরিত্র যদি সরকারের মধ্যে থাকে, তাহলে সরকার বিপদে পড়বে। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী যে
সুনাম রয়েছে, বাংলাদেশে হয়তো সেটা নেই বিভিন্ন কারণে। তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন। সুদ বাংলাদেশের বেশিরভাগ মানুষ, 92% মানুষ যেহেতু মুসলিম ধর্মের, সুদ হারাম, সেই হারাম কাজটি তিনি, হারাম ব্যবসাটা তিনি করেন, এরকম অনেক সমালোচনা ছিল। এখন যদিও সেই সমালোচনা হয় না, এখন আর ওয়াজিরা ওয়াজ মাহফিলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সুদের অপবাদ দিয়ে কোনো ওয়াজ করেন না, আগে করতেন। তো বিশ্বব্যাপী যিনি সমাদৃত, তার সরকারকে বিপদে ফেলছে এক প্রেস সচিব তার নিজের কর্মকাণ্ডে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আওয়ামী লীগকে কর্মকাণ্ড করতে দেবেন না, এই ধরনের দ্বিচারিতা করা, এই ধরনের মানে কি বলবো যে স্ববিরোধিতা করা, সেই স্ববিরোধিতা কেন করছেন, কেন এই স্ববিরোধিতা করে সরকারকে আরো বিপদে ফেলছেন, এই প্রশ্ন কিন্তু অনেকে করছেন। এরকম পরিস্থিতি যখন চলছে তখন প্রথম প্রসঙ্গে আবার ফিরে যায়। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের এই সরকারের 21 জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন কি দেন নাই, সেই প্রসঙ্গে রিউমার স্ক্যানার, আলোচিত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, তারা বিভিন্ন ফ্যাক্ট চেকিং করেন। সেই রিউমার স্ক্যানার বলছে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওটি ফেক ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও ব্যবহার করে জোড়াতালি দিয়ে একটা ফেক ভিডিও বানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা বলেনি যে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে ডোনাল্ড ট্রাম্প সরকার এখনো বলেনি ঠিকই, কিন্তু এরই মাঝে অন্তত 20টি দেশের উপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময়ই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ নানা অভিযোগ করে বসেছিলেন। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি লবিংয়ে এই সরকার বিরোধীরা জিতে যায়, লবিংয়ে তারা যদি এগিয়ে থাকে, ভারত যদি লবিং করে, তাহলে বাংলাদেশের উপরে একটা খাড়ার ঘা এসে পড়তেও পারে, সেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। তবে প্রত্যাশা সেরকম কিছু না হোক, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা স্মুথলি চলুক, সেটাই আমাদের জন্য মঙ্গল। দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশটাকে সংস্করণ করার একটা পদ্ধতির উপর দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে তারা যেই রকম আচরণ করতেছে, তারা যেই রকম মিছিল মিটিং আন্দোলন করতেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা আর বেশি দিন চালাতে পারবে না। কারণ তারা ফেল মেরে যাচ্ছে। এত মানুষের এত এত দাবি, এত মানুষের এত এত স্বপ্ন তারা কিভাবে পূরণ করবে? যখন এই সরকারটা চেঞ্জ হয়েছে, যখন এই স্বৈরাচার একটা সরকার পতন হয়েছে, তখনই কিন্তু তারা সবাই সবার দাবিগুলো নিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসে দাঁড়িয়েছে। তাহলে তারা কিভাবে দেশটাকে চালাবে? তাদের পক্ষ থেকে তারা যেভাবে বলতেছে যে কাজগুলো হচ্ছে, কিন্তু কাজগুলো একটু ধীরভাবে হবে। কারণ এই যে কাজের মধ্যে তারা কিন্তু কাজ করতেছে না, কাজ করতেছে হচ্ছে সচিবালয় থেকে কাজ হচ্ছে বা বিভিন্ন মাধ্যম থেকে কাজগুলো হচ্ছে। তারা প্রত্যক্ষভাবে কিন্তু সেখানে জরিপ সেখানে উপস্থিত থেকে কাজগুলো হচ্ছে এরকম কিন্তু না। তারা শুধুমাত্র পারমিশন দিচ্ছে বা অর্ডার দিচ্ছে, কিন্তু কাজকর্ম করতেছে আসলে অন্য শ্রেণীর মানুষ। আর সেই শ্রেণীর মানুষ এই 16 বছর থেকে কিন্তু কাজ করে আসছে। এই 16 বছরে তাদের চর্বি জমে গেছে, তারা কাজ খুব দ্রুত করতে পারতেছে না। এটা কিন্তু কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না, এমন কথাই বলতেছে সমন্বয়করা এবং উপদেষ্টারা। কিন্তু দর্শক, বর্তমান বাংলাদেশের এই যে কিছু কিছু উন্নয়ন হচ্ছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এগুচ্ছে, এভাবে কি তারা সত্যি বাংলাদেশটাকে একটা সংস্করণ করে একটা নির্বাচন দিতে পারবে? এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।